সবাইকে অনেক অনেক স্বাগতম আমাদের আজকের এই নতুন আয়োজনে। তো আজ আমরা জেএলপিটি N5 এর দারুণ একটা টপিক মানে লেসন 18 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ব্লজম ডায়েরির ইনস্ট্রাক্টর শান্তর তৈরি করা খুব সুন্দর আর সিম্পল একটা স্ট্রাকচার ফলো করে আমরা আজ জাপানিজ গ্রামারের একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় শিখব। চলুন শুরু করা যাক। শুরুতে একটা প্রশ্ন মাথায় আসতে পারে, জাপানিজ ভাষায় একদম ন্যাচারাল বা সাবলীল বাক্য আসলে কিভাবে তৈরি করা যায়। সত্যি বলতে কি, ডিকশনারি ফর্ম বা জিশো ফর্ম সঠিকভাবে না জানলে ন্যাচারাল জাপানিজ সেন্টেন্স গঠন করাটা কিন্তু আসলেই অনেক কঠিন। বলতে পারেন এটা এমন একটা বেসিক স্কিল যেটা জানা থাকলে জাপানিজ বাক্য তৈরি করাটা ম্যাজিকের মতো সহজ হয়ে যায়। আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলো এক নজরে দেখে নেওয়া যাক। আমরা শুরু করব জিশো ফর্ম বা ডিকশনারি ফর্ম দিয়ে। তারপর শিখব দেকিমাস দিয়ে কিভাবে নিজের এবিলিটি প্রকাশ করতে হয়, সুমি বা হবি নিয়ে কিভাবে কথা বলতে হয়, আর মায়েনি বা বিফোর রুল। সবশেষে সবার জন্য থাকছে ছোট্ট একটা মিনি প্র্যাকটিস কুইজ। তো আমাদের প্রথম টপিক জিশো ফর্ম বা ডিকশনারি ফর্ম। জাপানিজ গ্রুপ 1-এর ভার্বগুলো শুরুতে একটু ট্রিকি লাগতে পারে, তাই না? তবে জাস্ট দুটো সিম্পল স্টেপ মাথায় রাখলে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। স্টেপ 1 হলো ভার্বের শেষের মাসের অংশটা একদম বাদ দিয়ে দিতে হবে। আর স্টেপ 2 হলো ওই মাসের ঠিক আগে যে ই সাউন্ড আছে সেটাকে বদলে উ সাউন্ড করে ফেলতে হবে। ব্যাস, হয়ে গেল ডিকশনারি ফর্ম। খুব সোজা, তাই না? এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা একটু খেয়াল করুন। দেখুন কিভাবে ই সাউন্ডগুলো চমৎকারভাবে উ সাউন্ডে বদলে যাচ্ছে। যেমন ধরুন, কাইরি মাস হয়ে যাচ্ছে কাইরু, আই মাস হয়ে যাচ্ছে আউ। একইভাবে হানাসি মাস থেকে হানাস, আর মাছি মাস থেকে মাতসু। এই প্যাটার্নটা একবার ধরে ফেলতে পারলেই কিন্তু গ্রুপ 1 একদম হাতের মুঠোয় চলে আসবে। এবার আসি গ্রুপ 2-এ। এই রুলটা দেখে সবার নিশ্চয়ই খুব ভালো লাগবে, কারণ এটা আসলেই সবচেয়ে সহজ। এখানে শুধু মাস বাদ দিয়ে একটা রু যোগ করে দিলেই কাজ শেষ। উদাহরণ হিসেবে দেখুন, তাবেমাস হয়ে যাচ্ছে তাবেরু, মিমাস থেকে মিরু, আকেমাস হচ্ছে আকেরু, আর ইমাস থেকে এরু। মানে এখানে কোনো সাউন্ড পরিবর্তনের ঝামেলাই নেই। আর গ্রুপ 3-এ তো মাত্র দুটো ইরেগুলার ভার্ব আছে। একটা হলো কিমাস বা আশা এবং অন্যটা শিমাস বা করা। কিমাস পরিবর্তন হয়ে যায় কুরু এবং শিমাস হয় সুরু। এখানে একটা মজার ব্যাপার হলো, যে কোনো নাউনের সাথে যখন শিমাস যুক্ত থাকে, যেমন বেনকিও শিমাস বা পড়াশোনা করা, তখন শুধু ওই শিমাস অংশটুকু সুরুতে বদলে দিলেই হয়। চলুন চলে যাই আমাদের 2 নম্বর টপিকে, দেকিমাস বা এবিলিটি প্রকাশ করা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই দুটো প্যাটার্নের পার্থক্যটা বুঝতে পারা। যদি আমরা বাক্যে শুধু একটা নাউন ব্যবহার করি তাহলে কিন্তু সরাসরি নাউনের পর গা দেখিমাস বসালেই চলে। কিন্তু যদি আমরা কোনো ভার্ব বা কাজ করার ক্ষমতা বোঝাতে চাই, তখন কিন্তু আমাদের ওই নতুন শেখার ডিকশনারি ফর্মটা ব্যবহার করতে হবে, আর তার ঠিক পরেই একটা কোতো যোগ করতে হবে। বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য চলুন আমাদের ইনস্ট্রাক্টর শান্তোর একটা রিয়েল লাইফ উদাহরণ দেখি। সান্তোয়া নিহঙ্গোগা দেকিমাস, যার মানে হল শান্ত জাপানিজ পারে। এখানে খেয়াল করুন, নিহঙ্গ বা জাপানিজ ভাষা কিন্তু একটা নাউন, তাই এর পরপরই সরাসরি গা দেকিমাস বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন ভার্ব প্যাটার্নটা দেখুন। এখানে বলা হচ্ছে নিহঙ্গ ও হানাস কোতোগা দেকিমাস, অর্থাৎ আমি জাপানি বলতে পারি। একটু লক্ষ্য করুন, হানাসিমাস ভার্বটার ডিকশনারি ফর্ম হানাস ব্যবহার করা হয়েছে এখানে। এরপর একটা কোতো যুক্ত করে পুরো অ্যাকশনটাকে এমন একটা বিষয়ে পরিণত করা হয়েছে যেটা আসলে করা সম্ভব। এইটাই ডিকশনারি ফর্মের আসল ম্যাজিক। এবার আসছি আমাদের 3 নম্বর টপিকে, সুমি বা হবি নিয়ে কথা বলা। নিজের শখ নিয়ে কথা বলার ক্ষেত্রেও কিন্তু ঠিক দুটো উপায় আছে। শখটা যদি জাস্ট একটা নাউন হয় তবে সিম্পলি বলা যায় ওয়াতাশিনো সুমি ওয়া সাক্কাদেস, মানে আমার শখ ফুটবল। কিন্তু শখটা যদি কোনো অ্যাকশন হয়, যেমন ধরুন ফুটবল খেলা বা গান গাওয়া, ঠিক তখনই আমাদের ডিকশনারি ফর্মের দরকার পড়বে। তখন বলতে হবে সাক্কাও সুরু কোতো দেশ অথবা উতাও উতাও কোতো দেশ। এই যে বিস্তারিত বর্ণনা দেওয়া, এটাই তো ন্যাচারাল জাপানিজের আসল সৌন্দর্য, তাই না? চলুন এবার চলে যাই আমাদের 4 নম্বর টপিকে, বিফোর ডুইং। কোনো কাজের আগে বোঝাতে মায়েনি সঠিকভাবে ব্যবহার করার 3টে নির্দিষ্ট প্যাটার্ন আছে। যদি নাউনের সাথে বসে তাহলে মাঝখানে একটা নো যুক্ত করতে হয়। ভার্বের সাথে বসলে অবশ্যই ভার্বটার ডিকশনারি বা জিশো ফর্ম ব্যবহার করতে হবে। আর যদি সময়ের সাথে বসে তাহলে কোনো ঝামেলা নেই, সরাসরি মায়েনি বসিয়ে দিলেই হবে। চলুন উদাহরণগুলো একটু ভেঙে দেখি, তাহলে রুলগুলো সবার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। নাউনের ক্ষেত্রে দেখুন ক্লাস নো মায়েনি, মানে ক্লাসের আগে। ভার্বের ক্ষেত্রে ইকু মায়েনি বা যাওয়ার আগে, আর সময়ের ক্ষেত্রে ইচিজিকান মায়েনি, অর্থাৎ 1 ঘন্টা আগে। স্ট্রাকচারগুলো কিন্তু খুবই লজিক্যাল আর মনে রাখাও সহজ।
এবার একটা সম্পূর্ণ আর ন্যাচুরাল বাক্য দেখা যাক। ক্লাসে ইকু মায়েনি সুকুদায় সীমাস, অর্থাৎ ক্লাসে যাওয়ার আগে আমি হোমওয়ার্ক করি। এখানে খেয়াল করে দেখুন ইকু ডিকশনারি ফর্মটা মায়েনির সাথে যুক্ত হয়ে ঘটনার কি দারুণ একটা ধারাবাহিকতা তৈরি করেছে। আমাদের শেখা তো হল, এবার আসি 5 নম্বর টপিকে, ছোট্ট একটা প্র্যাকটিস কুইজ। প্রথম প্রশ্নটা গ্রুপ 2 এর একটা ভার্ব নিয়ে। আচ্ছা বলুন তো, তাবে মাসের ডিকশনারি ফর্ম কি হবে? সবাই একটু ভেবে দেখুন, মনে করে দেখুন, গ্রুপ 2 এর রুলটা কিন্তু সবচেয়ে সহজ ছিল। আমাদের দ্বিতীয় প্রশ্নটা হলো একটা ইররেগুলার ভার্ব নিয়ে, যেটা গ্রুপ 3 এর অন্তর্ভুক্ত। কিমাস বা আশা এর ডিকশনারি ফর্ম কি হবে? এটা কিন্তু কোনো রেগুলার প্যাটার্ন ফলো করে না, সরাসরি মুখস্থ রাখতে হয়। মনে পড়ছে? আর এই কুইজের একদম শেষ প্রশ্ন, এটা গ্রুপ 1 এর ভার্ব, যেখানে ওই যে একটু ট্রিকি সাউন্ড চেঞ্জ করতে হয়। হানা শিমাসের ডিকশনারি ফর্ম কি হতে পারে? ই সাউন্ডকে উ সাউন্ডে পরিবর্তন করার সেই রুলটা একটু মনে করার চেষ্টা করুন তো। ওকে, এবার উত্তরগুলো মিলিয়ে নেওয়া যাক। প্রথমটার উত্তর হবে এ, থাবেরু, কারণ শুধু মাস বাদ দিয়ে রু যোগ হয়েছে। দ্বিতীয়টার উত্তর বি, কুরু, কারণ এটা ইরেগুলার ভার্ব। আর তৃতীয়টার উত্তর এ, হানাসু, কারণ এখানকার শি সাউন্ডটা পরিবর্তন হয়ে সু হয়ে গেছে। আমি নিশ্চিত সবার উত্তরই একদম সঠিক হয়েছে। দেখতে দেখতে আমরা আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আমরা জাপানিজ গ্রামারের ভীষণ গুরুত্বপূর্ণ কিছু বিল্ডিং ব্লক কভার করেছি, যেমন কিভাবে ডিকশনারি ফর্ম বানাতে হয়, নিজের সক্ষমতা বা এবিলিটি প্রকাশ করতে হয়, শখ বা হবিজ নিয়ে ডিটেলসে কথা বলতে হয়, আর কোনো কাজের আগে কি করতে হয় সেটা বোঝাতে হয়। রেগুলার প্র্যাকটিস করলে বিশ্বাস করুন জাপানিজ ভাষা শেখাটা আসলেই অনেক সহজ আর মজার। যাওয়ার আগে আপনাদের জন্য একটা চিন্তার বিষয় রেখে যাই। আজকের শেখা এই ডিকশনারি ফর্ম ব্যবহার করে আর কি কি চমৎকার বাক্য তৈরি করা সম্ভব। আজকের এই সিম্পল স্ট্রাকচারগুলো কিন্তু দৈনন্দিন কথোপকথনের শত শত নতুন দরজা খুলে দিতে পারে। তাই নতুন নতুন ভার্ব দিয়ে ডিকশনারি ফর্ম তৈরি করুন আর প্র্যাকটিস করতে থাকুন। আশা করছি আজকের এই আলোচনা সবার শেখার পথকে আরেকটু হলেও সহজ করে দিয়েছে। শেখার এই সুন্দর যাত্রা উপভোগ করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।